হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপার থেকে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখে নাও। প্রশ্নটা আছে, ভারতে পরিবেশ আন্দোলনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। দেখো প্রশ্নের উত্তরটা বুঝে নাও। বিভিন্ন সামাজিক আন্দোলনের মধ্যে পরিবেশ আন্দোলন আজ এক পরিচিত আন্দোলন। পরিবেশ আন্দোলন মূলত নিরন্তর পরিবেশ নিধানের বিরুদ্ধে সংগঠিত এক যৌথ প্রতিবাদ, যা কোনো এক রৈখিক মতাদর্শ নেই কোনো নির্দিষ্ট ভৌগোলিক পরিসর। গোটা পৃথিবী জুড়ে নানা সময়ে সংগঠিত হয়েছে এই আন্দোলন, তবে বর্তমানে এর তীব্রতা ও প্রভাব অনেক বেশি। উদাহরণ হিসাবে গোটা পৃথিবী জুড়ে গ্লোবাল ওয়ার্মিং এর সম্পর্কে সাম্প্রতিক সচেতনতা বৃদ্ধির আন্দোলনকে উল্লেখ করা যায়। তবে সর্বদা পরিবেশকে দূষণমুক্ত করতে হবে, এই চেতনা থেকে পৃথিবীর সমস্ত পরিবেশ আন্দোলন সংগঠিত হয় তা নয়, বরং উচ্ছেদের আশঙ্কা, জীবনের আশঙ্কা, জীবিকার আশঙ্কা ইত্যাদি নির্দিষ্ট দাবির ভিত্তিতেও আন্দোলনকারীরা পরিবেশ আন্দোলনে অংশগ্রহণ করেছে। ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আলোচনা করলে পরিবেশ আন্দোলন মূলত কতগুলি ইস্যুকে চিহ্নিত করা যায়, যথা উন্নয়ন বনাম পরিবেশ, জনগণ বনাম রাষ্ট্র, স্থানীয় বনাম বিশ্বায়ন। পরিবেশ ভিত্তিক একটা চিন্তাভাবনা ভারতবর্ষে প্রাচীন কাল থেকেই লক্ষ্য করা যায়। প্রাচীন গ্রন্থ, পুরাণ ইত্যাদিতে পরিবেশকে কেন্দ্র করে নানাবিধ তথ্য পাওয়া যায়। ভারতবর্ষে 70-এর দশক থেকে যেসব পরিবেশ আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন প্রভৃতি। এবার তোমাদের বলি, এই যে চিপকো আন্দোলন, এটা 5 নম্বরে প্রশ্ন আসতে পারে। নর্মদা বাঁচাও, সাইলেন্ট ভ্যালি, এগুলো 5 মার্কসের জন্যে আলাদা আলাদা প্রশ্ন কিন্তু হতে পারে। তাই এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা 20 নম্বরে আসতে পারে, 10 নম্বরে আসতে পারে, বা বিভিন্ন পার্টে 5 নম্বরেও প্রশ্ন আসতে পারে। এবার প্রথমে আছে চিপকো আন্দোলন। দেখো, চিপকো শব্দটির অর্থ জড়িয়ে ধরা। এই আন্দোলনের নামকরণ মূলত কিছু গ্রামবাসীদের গাছকে জড়িয়ে ধরার এক প্রাণপণ প্রয়াস থেকে হয়েছে। তারপরে কি বলা হচ্ছে, দেখো, চিপকো আন্দোলন গাড়োয়াল হিমালয়ে মূলত সংগঠিত হয়েছিল, যদিও পরবর্তীকালে গাড়োয়াল হিমালয়ের গোপেশ্বর, তেহরি, চামলি, নরেন্দ্রনগর প্রভৃতি এলাকায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলন মূলত ছিল এই অঞ্চলে অত্যন্ত সমৃদ্ধ বনভূমিকে বাণিজ্যিক অগ্রাসন থেকে রক্ষা করা। 1970-এর দশকে এই আন্দোলন চূড়ান্ত আকার ধারণ করে এবং সরকার এই আন্দোলনগুলি দাবি মানতে বাধ্য হয়। চিপকো আন্দোলন গাড়োয়াল হিমালয়ের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের মহিলারা অংশগ্রহণ করে সুন্দরলাল বহুগুণা ওই এলাকায় 1779 সালে আমরণ অনশন শুরু করে। হাজার হাজার অনুগামী বহুগুণার সমর্থনে জড়ো হয়। সরকার বহুগুণাকে গ্রেপ্তার করলে আন্দোলন স্তিমিত হওয়ার বদলে আরও জোরালো হয়ে ওঠে। জনগণ নিজের অরণ্য বাঁচানোর জন্য দিন রাত্রি পাহারা দিতে থাকে। সমাজের সমস্ত স্তরের প্রতিবাদে সরকার অরণ্য পরিচালনার ব্যাপারে নতুন চিন্তাভাবনা শুরু করতে বাধ্য হয়। কেন্দ্রীয় সরকার এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃক্ষছেদনের ওপর 15 বছরের নিষেধাজ্ঞা জারি করেন। চিপকো আন্দোলনের গুরুত্ব পরবর্তীকালে হিমালয় পরিবেশ আন্দোলন হিসাবে সীমানা ছাড়িয়ে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। তারপরেই আছে কি, দেখো, নর্মদা বাঁচাও আন্দোলন। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো বা আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার নর্মদা বাঁচাও আন্দোলনটা দেখো। নর্মদা বাঁচাও আন্দোলন মূলত নর্মদা ভ্যালি প্রকল্পের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। স্বাধীন ভারতের এক অন্যতম উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসাবে নর্মদা ভ্যালি প্রকল্পকে চিহ্নিত করা, যা নর্মদা নদী ও তার বিভিন্ন শাখা প্রশাখা বরাবর ছোট বড় মিলিয়ে প্রায় 3200টি নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। নর্মদা বাঁচাও আন্দোলন মূলত সর্দার সরোবর বাঁধকে কেন্দ্র করে গড়ে ওঠে।
মধ্যপ্রদেশ ও গুজরাট সরকারের উদ্যোগে 1985 সালে বিশ্ব ব্যাংক $45 কোটি মঞ্জুর করে। কেন্দ্রীয় সরকারও এই প্রকল্পে অনুমোদন দেয়। প্রকল্পের সপক্ষে বলা হয়, বাঁধ তৈরি হলে এই দুই রাজ্যে খরাপ্রবণ এলাকাগুলি শস্য শ্যামলা হয়ে উঠবে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, প্রায় 2700 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন হবে। এই প্রকল্পের বিরুদ্ধে বিশিষ্ট পরিবেশবিদ বাবা আমতে, মেধা পাটেকর প্রমুখ নেতৃত্ব দিয়ে উল্লেখ করেন যে নর্মদা প্রকল্প বাস্তবায়িত হলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য ক্ষতি হবে। তারা যথাযথ পর্যবেক্ষণ করে লক্ষ্য করেন এই প্রকল্প বহু অসঙ্গতি আছে। এর ফলে 92টি গ্রাম জলমগ্ন হবে, 294টি গ্রাম অধিকাংশ জলমগ্ন হবে এবং প্রায় 10 লক্ষ মানুষ উদ্বাস্তু হবে। আর 1977 সাল থেকে এই প্রকল্পের বিরুদ্ধে মঞ্চ তৈরি করা হয়, যা নর্মদা বাঁচাও আন্দোলন নামে প্রসিদ্ধ লাভ করে। তারপরে হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। এখানে কি বলা হচ্ছে দেখো, কেরালার পালঘাটে সাইলেন্ট ভ্যালি উপত্যকায় এই আন্দোলনের অবস্থান। এই আন্দোলনের নিঃশব্দতাকে কেন্দ্র করে সাইলেন্ট ভ্যালি নামকরণ করা হয়। কেরালায় 90 বর্গ কিমি এলাকা জুড়ে কুঞ্জিপুজা নদী বয়ে গেছে। এই নদীতে বাঁধ নির্মাণ ও জলবিদ্যুৎ প্রকল্পের প্রতিষ্ঠার বিরুদ্ধে আন্দোলনের বিস্তার ঘটে। 1976 সালে কেরালার স্বাস্থ্য সাহিত্য পরিষদ এই বিষয়ে আপত্তি করে বৃহৎ আন্দোলনের ডাক দেয়। কারণ এই প্রকল্প বাস্তবায়িত হলে বাস্তুতন্ত্রের ক্ষতি হবে, স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে। তাই ভারতবর্ষে এই বিরল জাতীয় অরণ্য বাঁচাতে এই আন্দোলনের সূত্রপাত ঘটে। আন্দোলনের তীব্রতার ফলে 1980 সালে প্রকল্পটি পরিত্যক্ত হয় এবং সাইলেন্ট ভ্যালিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। তারপরে মূল্যায়ন। এই ধরনের আন্দোলনের ফলে পরিবেশের উন্নয়ন আদৌ কি সম্ভব? বাস্তবিক অর্থে পরিবেশের উন্নয়ন একটি বিতর্কিত বিষয়। পরিবেশ সুরক্ষা বা নষ্ট করার বিষয়টি নেতৃত্বকারী শাসক শ্রেণী এবং শাসিত জনগণের ওপর নির্ভরশীল। ভোগবাদী সমাজে ভোগ্য পণ্য ছাড়া প্রকৃতির কোনো গুরুত্ব নেই। এদিকে পরিবেশ সুরক্ষার আর একদিকে মুনাফা, দুটি বিষয়ে একত্রে অবস্থান করতে পারে না। ফলে একটি বৃদ্ধি পেলে অন্যটি হ্রাস পাবে। উন্নয়নশীল দেশগুলির সরকার দেশের উন্নতির জন্য প্রযুক্তিতে অতিমাত্রায় ব্যবহার করে, কারণ শিল্পায়ন ও বিশ্বায়নকে অস্বীকার করার অর্থ হলো আধুনিকতা ও উন্নতিকে অস্বীকার করা। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে তৈরি করবে, কারণ এটা তোমাদের পরীক্ষায় অবশ্যই 20 নম্বর, না হলে 10 নম্বর, না হলে 5 নম্বরের পাটে